নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা সুস্মিতা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও শুল রাত্রির পিশাচিনী। গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য ভৌতিক ও তান্ত্রিকের গল্প নিয়ে আসি। তাহলে আর দেরি না করে আমাদের আজকের গল্পটি শুরু করা যাক। তারানাথ তান্ত্রিক ও শুল রাত্রির পিশাচিনী। অফিসের বড়বাবু সপরিবারে ছুটি কাটাতে গেছেন, তাই অফিসে কাজের চাপও বেড়েছে, যার কারণে প্রায় 3 সপ্তাহ হলো তারানাথের বাড়ি আমার আর যাওয়া হয় না। আর সারা সপ্তাহ কাজের চাপের পর রবিবারের দিনটায় আর মনে হয় না বাড়ির বাইরে বেরোই। গত সপ্তাহে একদিন কিশোরী হঠাৎ দেখা করতে এসে বলল, আমি গিয়েছিলাম আগের সপ্তাহে তারানাথের বাড়ি। উনি কিন্তু বেশ রেগে আছেন আমাদের ওপর। কেন ভায়া, আমরা আবার কি করলাম? কারণ আমরা দুজনেই যাচ্ছি না, তাই। আমি যাচ্ছি না তাতে কি, তুমি তো যেতে পারো। আরে ভায়া, তুমি না গেলে কি গল্পের আসর জমে? একা একা গল্প শুনতে আমার মোটেই ভালো লাগে না। বেশ, ঠিক আছে। আর পরের সপ্তাহে আমার অফিসের চাপটাও কমে যাবে, বুঝলে, কারণ বড়বাবু চলে আসছেন। তাহলে পরের সপ্তাহে রবিবার না হয় দুজনে একসাথেই যাব। আচ্ছা, তাই হবে। এই বলে সে বিদায় নিল। পরের সপ্তাহে কথা মতোই কিশোরী সকাল 10টা নাগাদ এসে হাজির হয় আমার বাড়িতে। তারপর দুজনে একসাথে ট্রামে উঠে সোজা পৌঁছে যাই মঠ লেনের সামনে। মোড়ের মাথার দোকান থেকে গরম গরম জিলিপি, সিঙ্গারা আর একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিয়ে সোজা হাঁটা দিই তারানাথের বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে কিশোরী বলল, এই মোটে কিছুদিন হলো এখানে আসা হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন কত মাস হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ ভায়া, তা যা বলেছ। দরজায় কড়া নাড়তে যাব, এমন সময় আমাদের পেছন থেকে তারানাথের কণ্ঠ ভেসে এলো। তাহলে এতদিন পর এই বুড়োটাকে মনে পড়েছে দেখছি। পেছনে ঘুরে দেখি তারানাথ নিজেই সেখানে ঝোলা কাঁধে করে দাঁড়িয়ে রয়েছে। কিশোরী অবাক হয়ে বলল, আরে ঠাকুরমশাই, আপনি বাড়ির বাইরে? তা কোথাও গেছিলেন নাকি? হ্যাঁ, তোমাদের তো অনেকদিন আসা হয়নি, তাই জানো না। এই 2 সপ্তাহ আমি এক বিশেষ কাজে হরিশপুর গেছিলাম, এই এখনই ফিরছি। ওনার মাথায় বাঁধা পট্টিটা দেখে আমি জিজ্ঞেস করি, ঠাকুরমশাই, আপনার মাথায় আঘাত লাগলো কি করে? সব বলবো, আগে ভেতরে চলো। চারি, ও চারি মা, হ্যাঁ দরজাটা খোলতো মা। আসছি বাবা। আরে কাকা বাবুরা যে কতদিন পর এলেন, আসুন আসুন, ভিতরে আসুন। আমরা ভেতরে ঢুকে চারির হাতে সিঙ্গারা আর জিলিপির প্যাকেটটা দিয়ে ঘরে গিয়ে বসলাম। খানিক পরে তারানাথ হাত পা ধুয়ে ঘরে আসে। তারপর আমার দিকে তাকিয়ে বলে, কি খবর বলো, শরীর টরীর সব ঠিক আছে তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, সব ঠিক আছে, কিন্তু এত কাজের চাপ ছিল এই কয়েক সপ্তাহ, যার কারণে আর আসার সুযোগটাই পাইনি। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে কর্ম করার জন্য, কিন্তু বিমূঢ় হয়ে কর্ম করতে গিয়ে নিজেকে অসুস্থ করার কোনো মানে নেই। দেখে তো মনে হচ্ছে তুমি বেশ কিছুদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া বা ঘুম কোনোটাই করোনি। কথাটা যে ভুল নয় তা আমি মনে মনে জানতাম, তাই আর কিছু বলতে পারলাম না। কিশোরী বলল, কিন্তু ঠাকুরমশাই, আপনার মাথায় এই চোটটা কি করে লাগলো সেটা তো বলুন। এই আঘাতের পেছনেও জীবনের এক অপ্রতিম অভিজ্ঞতা লুকিয়ে আছে, বুঝলে? হ্যাঁ। তাহলে ঠাকুরমশাই, আজ বরং গল্প থাক। আপনার মাথায় তো আঘাত লেগেছে, শরীরটা নিশ্চয়ই ভালো নেই আপনার। আরে না না, এসব সামান্য আঘাতে আমার কিছুই হবে না। এমন কত আঘাত পেয়েছি নিজের জীবনকালে, তার কোনো ঠিকই নেই। আর তোমাদের গল্প শোনাতে আজ আমি নিজেই খুব আগ্রহী। যাকে তোমাদের গল্প শোনানোর জন্য আমাকে আর আলাদা করে চিন্তা ভাবনা করতে হবে না। ওই যে বললাম না, আমি 2 সপ্তাহের জন্য একটা বিশেষ কাজে হরিশপুর গিয়েছিলাম। আজ না হয়
সেই অভিজ্ঞতার কথাই তোমাদের বলবো। এর মধ্যেই চারি এসে হাজির। দেখি ওর হাতে গরম গরম সিঙ্গারা, জিলিপি আর সাথে চা সাজিয়ে নিয়ে এসেছে। সেগুলো টেবিলের ওপর রেখে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার কাকাবাবু, এতদিন আসেননি কেন? আমাদের ভুলে গেছিলেন বুঝি? আরে না না চারিমা, তা কি কখনো হয়? আসলে কাজের চাপটা বড্ড বেশি ছিল। যতই কাজ থাক, এমনটা কিন্তু আর কখনো করবেন না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, পাকা বুড়ি একটা। সে হেসে ঘর থেকে চলে গেল। কিশোরী সিঙ্গারা খেতে খেতে বলল, তাহলে ঠাকুরমশাই, হরিশপুরে আপনি কোন সমস্যার সমাধান করলেন? তারানাথ একটু ভাবুক হয়ে বলল, সে এক বড় বিচিত্র ঘটনা হে। জীবন যে কখন কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে চলে যায় তা কেউ ভাবতেও পারে না। তারপর চায়ের কাপে একটা চুমুক দিয়ে তারানাথ বলতে শুরু করলো, 2 সপ্তাহ আগে ভোরবেলা আসনে বসে নিত্য জপ করছি। এমন সময় সদর দরজায় টোকা পড়ার শব্দ পেলাম। যদিও ঠিক টোকা বলা চলে না, যেন কেউ জোরে দরজা ধাক্কা দিচ্ছিল। এত সকালে কে এসেছে সেটাই ভাবছিলাম যখন দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর চারি এসে বলল, বাবা, একজন বয়স্ক ভদ্রলোক তোমাকে খুঁজছেন। এই ভোরবেলায় আবার কে এলো? বেশ, ওনাকে বসতে বলো, আমি আসছি এক্ষুনি। আচ্ছা, তবে তুমি তাড়াতাড়ি এসো বাবা, ওনাকে দেখে কিন্তু খুব অশান্ত মনে হচ্ছে। আচ্ছা বেশ বেশ, আসছি। তাড়াতাড়ি জব সেরে বসার ঘরে গিয়ে দেখি একজন সাদা ধুতি পাঞ্জাবি পরা মধ্যবয়স্ক ভদ্রলোক বসে আছেন। ওনার সামনে যেতে উনি উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম কিশোরী ভট্টাচার্য। আমি আমার এক বন্ধুর কাছ থেকে আপনার বাড়ির ঠিকানাটা পেয়েছি। আচ্ছা বেশ বেশ, বসুন। আমি লক্ষ্য করলাম ওনার মাথার চুল উস্কো খুস্কো, চোখের তলায় কালি পড়ে গেছে, যেন উনি বেশ কিছু রাত নিশ্চিন্তে ঘুমোতে পারেননি। চারি আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসে। আমার কিছু বলার আগেই কিশোরী বাবু নিজেই এগিয়ে এসে আমার 2টো হাত চেপে ধরে বলে ওঠেন, দয়া করুন ঠাকুরমশাই, আমাদের আপনি বাঁচান। বড় সংকটে পড়ে আপনার কাছে আসা। আচ্ছা বেশ বেশ, সেসব না হয় শুনবো, আগে আপনি শান্ত হয়ে বসুন তো দেখি। নিন নিন, চা খান। এই বলে চায়ের কাপটা ওনার দিকে এগিয়ে দিলাম। চা খেতে খেতে উনি বলতে শুরু করেন, আসলে ঠাকুরমশাই, সমস্যাটা আমার নাতনির সাথে জড়িত। ওর এখন 7 বছর বয়স। যতদিন পর্যন্ত ওর বয়স 6 বছর ছিল ততদিন পর্যন্ত এসব কিছুই হয়নি। তারপরে হঠাৎই এই সমস্যার উৎপত্তি হয়। কি সমস্যা? বলছি, বেশ কিছু মাস আগে হঠাৎই একদিন সকালে মিনু মানে আমার নাতনিকে আমরা কেউই খুঁজে পাই না। সারা বাড়ি এবং আশেপাশের এলাকা খোঁজার পরেও তার কোনো হদিশ পাওয়া যায় না। অথচ আমার বৌমা তাকে রাতে ঘুম পাড়িয়ে তার পাশেই শুয়েছিল। মায়ের পাশ থেকে উঠে এসে কখন চলে গেছে বা কোথায় গেছে কিছুই আমরা বুঝতে পারি না। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন মিনুর কোনো খোঁজই আমরা পেলাম না, তখন আমরা থানায় যাব বলে ঠিক করি। ঠিক এমন সময় আমাদের পাড়ার একটি ছেলে এসে আমাকে জানায়, আমাদের গ্রামের পুরনো কবরস্থানের পাশ দিয়ে আস্তে আস্তে সেখানে সে নাকি মিনুকে দেখেছে। আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখি সত্যি সত্যি মিনু একটা কবরের উপর শুয়ে ঘুমোচ্ছে। তারপর যখন তাকে বাড়িতে নিয়ে এসে আমরা প্রশ্ন করি যে সে সেখানে কিভাবে এবং কেন যায়, সে বলে তার নাকি কিছুই মনে নেই। তারপর থেকেই এমন ঘটনা বেশ কিছু বার ঘটে গেছে। আমরা যতই পাহারা দিই না কেন, তা সত্ত্বেও মাঝে মধ্যেই মিনুকে সকালে উঠে পাওয়া যায় না
এবং শেষ পর্যন্ত তাকে সেই কবরস্থানের কবরের উপর ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। বুঝলাম, তার মানে আপনি বলছেন এই ঘটনার পুনরাবৃত্তি বেশ কয়েকবার ঘটে গেছে, তাই তো? আগে হ্যাঁ ঠাকুর মশাই, এবং আমরা বহু ডাক্তার ভর্তিও দেখিয়েছি, কিন্তু কেউই ঠিক মিনুর আসল রোগটা ঠাউর করতে পারছেন না। অবশেষে আমার এক বন্ধুর থেকে আপনার ঠিকানা পেয়ে আপনার কাছে এসেছি। উনি আবার উঠে এসে আমার দুটো হাত চেপে ধরে বললেন, দয়া করে আমার সাথে আমার বাড়িতে চলুন ঠাকুর মশাই, আমার নাতনিটাকে বাঁচান দয়া করে। আচ্ছা বেশ বেশ কিশোরী বাবু, আপনি শান্ত হন একটু। আচ্ছা, আপনি বরং একটা কাজ করুন, আপনার বাড়ির ঠিকানাটা আমাকে একটা কাগজে লিখে দিয়ে যান। আমি না হয় কাল সকাল সকালই রওনা হয়ে যাব, কেমন? উনি নিজের পাঞ্জাবির বুক পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে তাতে নিজের ঠিকানাটা লিখে দিয়ে সেই দিনের মতন বিদায় নিলেন। কথা মতোই পরের দিন সকাল সকাল আমি রওনা দিলাম কিশোরী বাবুর বাড়ির উদ্দেশ্যে। হরিশপুর গ্রামে পৌঁছে প্রথমে মনে হলো কিশোরী বাবুর বাড়ি যাওয়ার আগে একবার ওনাদের গ্রামের পুরনো কবরস্থানটা দেখে আসি। যত সমস্যা তো সেই কবরস্থান জুড়েই, তাই না? একজন ভদ্রলোককে পথ জিজ্ঞাসা করতেই তিনি ভয়ে ভয়ে বললেন, রাম রাম রাম, ওদিকে কি করতে যাবেন ঠাকুর মশাই? ও পথে যাবেন না, খুব প্রয়োজন না হলে আমরা কেউই ওই পথে যাই না, জায়গাটা মোটেই ভালো না। তাও পথে আপনারা কেউ যান না কেন? হ্যাঁ, বাপ দাদার আমল থেকে শুনে আসছি ওই কবরস্থান নাকি প্রায় 150 বছর পুরনো। সাহেবরা ওখানে কবর দিতেন, ওখানে নাকি ভূত প্রেতের বাস আছে। আবার মাঝে মধ্যে রাত্রির দিকে ওদিক থেকে কান্নার আওয়াজও শুনেছে অনেকে। আর রাতের দিকে যখনই কেউ যাতায়াত করেছে ওখানে, তার পরের দিনই তার মারাত্মক জ্বর আর শরীর খারাপ হয়ে গেছে। তাই আমরা ওদিকে দিনের আলোতেই খুব বেশি যাতায়াত করি নে ঠাকুরমশাই। তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনিও দয়া করে যাবেন না ওখানে ঠাকুরমশাই। আপনার ভয়ের কারণটা আমি বুঝতে পারছি, তাও আমাকে যদি একবার পথটা বলে দেন তাহলে খুব উপকার হয়। আমাকে যে একবার সেখানে যেতেই হবে। যাবেন? বেশ, তবে যান ঠাকুরমশাই। আর কি বলি, ওই যে সিধে পথটা দেখছেন, ওইটা ধরে হাঁটুন। তারপর আপনার ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে যাবেন। ওখানে আপনি একটা বড় জঙ্গল দেখতে পাবেন, সেটা পেরোলেই কিছু দূরে ওই কবরস্থান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ভগবান আপনার মঙ্গল করুক। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে ওনার বলা পথের দিকে এগিয়ে গেলাম। জঙ্গল পেরিয়ে কবরস্থানটির সামনে গিয়ে বুঝলাম সেখানে বহু বছর কেউ প্রবেশ করেনি। জায়গাটির নেতিবাচক শক্তি খুবই প্রবল। বুঝলাম ওই ভদ্রলোক খুব একটা ভুল কথা বলছিলেন না। কোনো সাধারণ লোক ওই স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তার শরীর খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেখানকার জমাট বাঁধা বাতাসে আমার দম বন্ধ হয়ে আসছিল, ভারী হয়ে যাচ্ছিল আমার শরীর। তখনই মনে পড়ল যে আমি আমার গাত্রবন্ধন করিনি, তাই সেখান থেকে তখনকার মতন চলে যাওয়াটাই আমার ঠিক বলে মনে হলো। কিশোরী বাবুদের পরিবার খুবই খ্যাতিসম্পন্ন। প্রায় 100 বছর ধরে ওনাদের বাড়িতে মা কালীর পুজো হচ্ছে, তাই ওনাদের বাড়ি খুঁজে পেতে আমাকে বিশেষ বেগ পেতে হলো না। বাড়ির সামনে গিয়ে কড়া নাড়তেই পুতুল হাতে একটি ছোট মেয়ে দরজা খুলে আমাকে বলল, কে আপনি? কাকে খুঁজছেন? দেখে বুঝলাম এই হলো কিশোরী বাবুর নাতনি মিনু। আমি হেসে তাকে বললাম, আমি তোমার দাদুর সাথে দেখা করতে এসেছি, ওনাকে একটু ডেকে দেবে মা? তার কিছু বলার আগেই তার পিছন থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসে আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনি এসেছেন। কথা কয়েছিলেন যে আপনি আসবেন। আসুন আসুন, ভিতরে আসুন। আমি ভেতরে গিয়ে বসতে তিনি এসে আমাকে এক গ্লাস শরবত দিয়ে বলল, কথা একটু বাজারে গেছেন ঠাকুরমশাই,
আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে। আপনি বসেন, আমি কর্তা মাকে ডেকে দিচ্ছি। এই বলে সে চলে যায়। কিশোরীবাবুর স্ত্রী থালায় মিষ্টি সাজিয়ে নিয়ে এসে আমার সামনে রেখে বলেন, উনি একটু বাজারে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। ততক্ষণ আপনি একটু কিছু মুখে দিন ঠাকুরমশাই। আপনি যে এসেছেন এই আমাদের পরম সৌভাগ্য ঠাকুরমশাই। আপনি তো ওনার মুখ থেকে সবই শুনেছেন যে আমরা কি বিপদের মধ্যে আছি। এখন আপনি আমাদের শেষ ভরসা। হ্যাঁ মা, আমি সবই শুনেছি এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের এই বিপদের হাত থেকে বাঁচাতে পারি। কিছুক্ষণ পর কিশোরীবাবু বাড়িতে ফিরে আসেন। তারপর আমাকে দেখে হেসে জোর গলায় ডাকেন, হরি, ও হরি, এদিকে আয় বাবা, বাজারটা নিয়ে যা। হরিকে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে উনি এসে আমার সামনে বসে বলেন, সুধা, ঠাকুর মশাইয়ের খাবার দাবারের ব্যবস্থা করো, আর মিনুকে একটু ডেকে দাও তো। ঠাকুর মশাই যদি তার সাথে কথা বলতে চান। তুমি বেশি চিন্তা করো না তো বাপু, আমি সব ব্যবস্থা করছি। এই বলে উনি ভেতরে চলে যান। আমি হেসে বলি, হ্যাঁ হ্যাঁ, আপনিও তো ব্যস্ত হবেন না। তার সাথে আমার প্রথমেই দেখা হয়েছে, ভারী মিষ্টি মেয়ে। আচ্ছা, তাহলে ঠাকুর মশাই আপনি কি কিছু বুঝলেন, মানে মিনুকে দেখে? আমি ভেবে দেখলাম বাড়িতে ঢুকেই আমি প্রথমে মিনুর পেছনে যে মানব আকৃতি কালো ছায়াটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই বিষয়ে এক্ষুনি কিশোরীবাবুকে বা ওনার পরিবারকে জানানোটা ঠিক হবে না, তাই বললাম, না না, তেমন কিছু তো এখনো লক্ষ্য করিনি। আর যদি কিছু জানতে পারি তবে অবশ্যই আপনাকে জানাবো। আমার পিছনে একটি অল্প বয়সী মেয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তাকে দেখে কিশোরীবাবু বললেন, আরে শ্যামা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কথা কইতেছিলে কি না, তাই চুপ করে দাঁড়িয়েছিলুম। কর্তামা কইল ঠাকুর মশাইকে ওনার ঘরটা দেখিয়ে দিতে। আচ্ছা বেশ, তাহলে ঠাকুর মশাই আপনি ওর সাথে যান, আপনার ঘরে একটু বিশ্রাম নিন, তারপর না হয় কথা হবে। আচ্ছা তবে তাই হোক। এই বলে আমি শ্যামার সাথে নিজের ঘরে চলে গেলাম। ঘরটিতে আসবাব বলতে শুধু একটা আলমারি, একটা বড় খাট আর একটা টেবিল চেয়ার। বোঝাই যাচ্ছিল ঘরটি আমার থাকার জন্যই খোলা হয়েছে। এগিয়ে গিয়ে ঘরের দক্ষিণ দিকের জানালাটা খুলতেই চোখে পড়ল ঠাকুর দালান। মন্দিরের ভেতরে মায়ের মূর্তি ঠিক মতন দেখা না গেলেও দূর থেকেই মাকে প্রণাম করলাম। কিছুক্ষণ পর শ্যামা এসে দরজায় টোকা দিয়ে বলল, ঠাকুর মশাই, কর্তামা পাঠালেন আপনাকে নিয়ে যেতে। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না না, কর্তামা আপনাকে নিয়ে তবেই যেতে বলেছেন। মেয়েটির অঙ্গাকারী স্বভাব দেখে বেশ ভালো লাগলো। তার সাথে আমি গেলাম খাবার ঘরে। সেখানে যেতে কিশোরীবাবু আমাকে ওনার ছেলেকে দেখিয়ে বললেন, আসুন ঠাকুর মশাই, আসুন, আলাপ করিয়ে দিই, এই হলো আমার একমাত্র ছেলে সুকুমার আর তার স্ত্রী মণিমালা। তারা দুজনেই এসে আমাকে প্রণাম করলো। মণিমালার মাথায় আমি হাত রাখতে সে কান্নায় ভেঙে পড়ে আমাকে বলল, আমার মেয়েটা, ঠাকুর মশাই, ওর কিছু হবে না তো? আমি তাকে শান্ত করার চেষ্টা করে বলি, আহা মা, তুমি এত চিন্তা করো না, আমি তো আছি নাকি। তুই অত ভাবছিস কেন? ঠাকুরমশাই তো বলেছেন উনি উনি আমাদের মিনুর কোনো ক্ষতি হতে দেবেন না। এমন কঠিন সময় তুই দুর্বল হয়ে পড়লে যে হবে না মা। মণিমালার চোখের জল মুছে নিজেকে সামলে বলে, ঠিক আছে ঠাকুর মশাই, আসুন, খেতে বসুন। আমি কিশোরীবাবু ও সুকুমার একসাথেই খেতে বসলাম। মধ্যাহ্ন ভোজে ছিল গরম ভাত, কচু পাতা দিয়ে চিংড়ি, সোনা মুগ ডাল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, তেল কই, কাতলা কালিয়া, চাটনি ও পায়েস।
প্রতিটি পদই অতি সুস্বাদু হলেও বিশেষত পায়েস খেয়ে আমি সুধা দেবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, পায়েসটা কি রান্না করেছে? ওটা আমাদের শ্যামা করেছে। ও পায়েস বড় ভালো রাধে। সত্যিই যেন অমৃতের স্বাদ পেলাম। একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, এখনো যেন সেই পায়েসের স্বাদ মুখে লেগে আছে। তবে অমন অমৃতের মতন স্বাদের কারণটা আমি পরে বুঝতে পারি। কি কারণ ঠাকুরমশাই? ধৈর্য ধরো, বুঝলে হে কিশোরী, ধৈর্য ধরো, শেষে সবই জানতে পারবে। যাই হোক, তো যা বলছিলাম, পেট পুড়ে খাওয়ার পর আর পথের ক্লান্তির কারণে নিজের ঘরে গিয়ে কখন যে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেও পারিনি। ঘুম ভাঙলো তখন প্রায় বিকেল। বসার ঘরে গিয়ে দেখি বাড়ির সকলেই সেখানে উপস্থিত। তবে সকলেরই মুখ খুব ভার, আর মণিমালা চোখের জল মুছছে। আমাকে দেখে সে কেঁদে বলে ওঠে, ঠাকুর মশাই, দেখুন না, মেয়েটা মেয়েটা একা একাই ওই ওই কবরস্থানের দিকে আবার চলে যাচ্ছিল। কি হবে ঠাকুর মশাই আমার মেয়েটার? একা একা চলে যাচ্ছিল? ঠিক কি হয়েছিল? আমাকে একটু স্পষ্ট করে বলো তো মা। হঠাৎ হরির চিৎকার শুনে আমি এসে দেখি মিনু একা একাই সদর দরজা খুলে কোথায় যেন বেরিয়ে যাচ্ছিল। এর আগে কখনো দুপুরে এমনটা ঘটেনি ঠাকুর মশাই। আচ্ছা, মিনুকে কি কোনোভাবে আপনারা একবারের জন্য হলেও ওই পুরনো কবরস্থানের আশেপাশে নিয়ে গিয়েছিলেন কোনোদিন, বা কোনোভাবে অন্য কারোর সাথে কি সে ওখানে গিয়েছিল? কিশোরীবাবু মাথা নিচু করে বললেন, না ঠাকুর মশাই, ও পথে তো গ্রামের কেউই খুব একটা যায় না। মিনুকে নিয়ে যাবার তো কোনো প্রশ্নই নেই। মিনু দাদুর পাশে বসে আপন মনে বোতল নিয়ে খেলা করছিল। তাকে কাছে ডেকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তুমি যে একটু আগেই বাড়ি থেকে চলে যাচ্ছিলে, তা একা একা কোথায় যাচ্ছিলে মা? কই একা যাচ্ছিলাম, ওই ওই লোকটা তো ছিল আমার সাথে। লোক? কোন লোকটা? তাকে কেমন দেখতে একটু বলতে পারবে? একটা লোক, কিন্তু কেমন দেখতে জানি না, কারণ তার মুখ নেই। সে আমায় ডাকে, তাই তো আমি যাই। এই বলে সে আবার খেলতে বসে যায়। সুকুমার আমার দিকে তাকিয়ে বলে, ও কি বলছো ঠাকুর? ওসবের মানে কি? কিছুই তো বুঝতে পারছি না। আমার উত্তর দেবার আগেই হরি সেখানে এসে কিশোরীবাবুর উদ্দেশ্যে বলল, কর্তাবাবু, ঠাকুর দালানে লোকজন আসতে শুরু করে দিয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা, আমি আসছি। এইসব কথা এখন থাক সুকুমার। মায়ের সন্ধ্যা আরতিতে বিলম্ব হলে তো চলবে না। আমি যাচ্ছি, তোমরাও সকলে এসো। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। সুকুমার বলল, আসুন ঠাকুর মশাই, আসুন, সন্ধে আরতির সময় হয়ে গেছে। কিশোরীবাবু নিজেই মায়ের আরতি করছিলেন। আরতি দেখার সময় মুগ্ধ হয়ে আমার অজান্তেই কখন যে দু চোখে জল গড়িয়ে পড়েছে তা আমি বুঝতেও পারিনি। মায়ের কি অপরূপ মহিমা! কাসর ঘন্টার আওয়াজ, ধূপ ধুনোর গন্ধ, আরতি আলো সব মিলিয়ে যেন মনে হচ্ছিল মা স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। লক্ষ্য করলাম ভাবুক তারানাথের দুচোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলেছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। তারানাথ চোখের জল মুছে বলল, কি বুঝলে না বিভূতি? আপনি বললেন ওনাদের বাড়িতে নাকি বিগত 100 বছর ধরে মা কালীর পুজো হচ্ছে। তাহলে এমন আধ্যাত্মিক বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে কি করে? এই প্রশ্নটা যে প্রথমে আমার মনেও খটকা দেয়নি তা বললে মিথ্যে বলা হবে, কিন্তু
পরে বুঝতে পারি যে এই পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এটা আমিও মানি। আচ্ছা, তারপর কি হলো ঠাকুরমশাই? হ্যাঁ, তারপর শোনো। আরতি শেষ হতে আমি সুধা দেবীর কাছে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা মা, হরি আপনাদের বাড়ি কতদিন আছে? তিনি আমার হাতে প্রসাদ দিয়ে বললেন, হরি তো সেই আমার শ্বশুর মশাইয়ের আমল থেকেই এখানে আছে। ওর মাও আমাদের বাড়িতেই কাজ করতো, তাই বড় হয়ে ও আমাদের সাথেই থেকে যায়। বুঝলাম। আর শ্যামা মা? ও বেশি দিন না, এই 15-20 দিন হলো আমাদের সাথে আছে। একদিন সকালে হঠাৎই ঠাকুর দালানে গিয়ে দেখি ও শুয়ে ঘুমোচ্ছে। পরে আমরা জিজ্ঞাসা করতে ও বলে যে ওর নাকি কোনো ঘর বাড়ি নেই, যে আশ্রয় দেয় তার বাড়িতেই থাকে। আমাদের বাড়ির কথা শুনে এখানে এসেছে। আমার না বড় মায়া হলো মেয়েটার ওপর। আর আমাদের কাছে কেউ সাহায্য চাইতে এলে আমরা কাউকেই ফিরিয়ে দিই না, এটাই আমাদের বাড়ির নিয়ম। তাই ওকে বলি আমাদের সাথেই থেকে যেতে। বড় ভালো মেয়ে শ্যামা ঠাকুরমশাই। কিন্তু আপনি হঠাৎ এগুলো কেন জিজ্ঞাসা করছেন ঠাকুরমশাই? কোনো সমস্যা হয়েছে? আমার জানাটা একটু দরকার ছিল মা, কারণ অনেক সময় খারাপ শক্তি বাইরের লোকের পিছু নিয়েও বাড়িতে প্রবেশ করতে পারে। যাই হোক, এই নিয়ে আপনি চিন্তা করবেন না, হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, আমি একটু আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ঠাকুরমশাই। আগে একটু চা জল খাবার খেয়ে নিন, তারপর না হয় দেখবেন। জল খাবারে তেলে ভাজা দিয়ে মুড়ি মাখা আর গরম চা খেয়ে সুকুমারকে সাথে নিয়ে গোটা বাড়িটা ঘুরে দেখলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাড়িটার আনাচে কানাচে এমনকি বাগানটা ঘুরে দেখার পরেও আমার কোনো অন্যরকম অনুভূতি হলো না। সাধারণত যখন কোনো নির্দিষ্ট স্থানে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে তখন সেখানে আমার এক অনুভূতি হয়, কিন্তু এই ক্ষেত্রে সেটা হলো না। বাড়িতে ঢোকার সময় শুধু মিনুর পেছনে ওই মানব আকৃতির কালো ছায়া ছাড়া গোটা বাড়িতে আর কিছুই পেলাম না, যা থেকে এই সমস্যার সূচনা জানতে আমার সুবিধে হতো। সুকুমার বলল, আচ্ছা ঠাকুরমশাই, আজ দুপুরবেলা যে মিনু আবার সেই কবরস্থানের দিকে চলে যাচ্ছিল, এমনটা তো এর আগে কখনো হয়নি। মানে এর আগে রাতের বেলাতেই এটা ঘটেছে, তাহলে আজ হঠাৎ এমনটা হলো কেন? দেখো সুকুমার, আমার ধারণা আমি যে এখানে এসেছি সেটা সেই অপশক্তি টের পেয়েছে। তাই আমি তার কর্মে বাধা হয়ে দাঁড়ানোর আগেই সেই অপশক্তি চায় মিনুকে গ্রাস করতে। কিন্তু মিনুকে কেন? ও কি করেছে ঠাকুরমশাই? সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তো আমি গোটা বাড়িটা ঘুরে দেখলাম সুকুমার, কিন্তু আশ্চর্যজনক বিষয় যে এই গোটা বাড়িতে ওই অপশক্তির উৎস কোথাও খুঁজে পেলাম না। তাই যতক্ষণ না এই সমস্যার কারণ খুঁজে বের করা যাচ্ছে, এটা বোঝা খুব মুশকিল যে কেন এই অপশক্তি ওই একরত্তি মেয়েটাকে গ্রাস করতে চাইছে। বৈঠকখানায় গিয়ে দেখি কিশোরীবাবু বসে কিছু লিখছেন। আমাকে দেখে তিনি বললেন, আসলে ঠাকুরমশাই, কাল তো অমাবস্যার পুজো, তাই ফর্দটা তৈরি করে রাখছি। এরপর আর সময় পাবো না, তাই আর কি। এমন একটা ভালো দিনে আপনি আমাদের সাথে থাকবেন, এটা ভেবেই খুব ভালো লাগছে। আমি ওনার কথা শুনে একটু চিন্তায় পড়ে গেলাম। আমার চিন্তিত মুখটা উনি লক্ষ্য করে প্রশ্ন করেন, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনাকে এমন চিন্তিত লাগছে কেন? আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছিল যে কাল অমাবস্যা। যে কোনো অপশক্তি অধিক শক্তিশালী হয়ে ওঠে এই অমাবস্যা তিথিতে, তাই যা করার আমাকে কালকের মধ্যেই করতে হবে। কিন্তু ঠাকুরমশাই, মায়ের পুজো তো বন্ধ করা চলবে না। না না, তা কেন করবেন? আহা, আপনি পুজোর আয়োজন যেমন করছেন তেমনই করুন না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, আপনি বাড়িটা দেখে কি কিছু বুঝলেন?
না কিশোরী বাবু, সেটাই তো সমস্যা। এমন ঘটনা আগে কখনো দেখিনি আমি। আপনাদের গোটা বাড়িতে কোনো খারাপ উপস্থিতির অনুভূতি আমার হয়নি। শুধু 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 কি ঠাকুর মশাই? আসলে আপনারা চিন্তা করবেন বলে আমি আপনাদের জানাইনি, কিন্তু আজ সকালে বাড়িতে এসে আমি প্রথমেই মিনুর পেছনে এক মানব আকৃতির কালো ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হ্যাঁ, সে কি? হ্যাঁ, কিন্তু এর থেকেও যেটা আমাকে আরো বেশি আশ্চর্য করেছে সেটা হলো, যে কোনো অপশক্তিরই একটা উৎস থাকে, কিন্তু এই বাড়িতে আমি তেমন কিছুই পাইনি। সুকুমার এতক্ষণ চুপ করে বসে আমাদের কথা শুনছিল। এবারও কিশোরী বাবুর উদ্দেশ্যে বলল, বাবা, বাবা, আমার একটা কথা জানানোর ছিল। হয়তো তখনই বলে দিলেই ভালো হতো, কিন্তু কখনো দুঃস্বপ্নও কল্পনা করতে পারিনি যে এই জিনিসটা কখনো সত্যি হতে পারে। কি কথা? আজ থেকে প্রায় 7 বছর আগে সুকুমার নিজের কথা শেষ করার আগেই মণিমালা এসে বলল, ঠাকুরমশাই, বাবা, আপনারা সবাই খেতে আসুন, অনেকটা রাত হয়ে গেল, মা ডাকছেন। কিশোরী বাবু তাকে হেসে বললেন, হ্যাঁ মা, ওই কথা বলতে বলতে কখন দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি। তুই যা, আমি আসছি। এখন খেতে চলো সুকুমার, বাকি কথা না হয় পরে হবে। ঠাকুর মশাই চলুন, খেয়ে নেবেন, চলুন। হ্যাঁ কিশোরী বাবু, চলুন। সুকুমার কথাটা তখনকার মতো না বলতে পারলেও তার মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে যা বলতে চাইছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, খেতে বসে দেখি খাবারের মেনুতে গাওয়া ঘিয়ের লুচি, বেগুন ভাজা, কোপ্তা কারি, পাঁঠার মাংস ও রাজভোগ হয়েছে। খাওয়া দাওয়া মিটে গেলে আমি কিশোরী বাবুকে বলি, আচ্ছা শুনুন কিশোরী বাবু, আজকে রাতটা কিন্তু মিনুকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। আমি তো আছি, কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ আমাকে ডাকবেন, কেমন? কোনো রকম দ্বিধা করবেন না। মণিমালা আমার কথা শুনে ভয়ে ভয়ে বলে, কেন ঠাকুরমশাই, আজ রাতে ভয়ঙ্কর কিছু হবে কি? হ্যাঁ, সম্ভাবনা আছে। আমি যেখানে এসে গেছি সেটা ওই অপশক্তি টের পেয়েছে। এই বলে আমি নিজের ঘরে চলে এসে খানিক পরে ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ চেঁচামেচি শুনে আমার তন্দ্রা ভেঙে গেল। তখন প্রায় মাঝরাত হবে। ঘরের বাইরে গিয়ে দেখি সদর দরজার সামনে মিনু দাঁড়িয়ে আছে, আর তাকে চেপে ধরে মাটিতে বসে আছে মণিমালা আর সুকুমার। সুধা দেবী মিনুর চোখে মুখে জল দিচ্ছেন আর বলছেন, ওঠ মা, ওঠ মা, জেগে ওঠ, জেগে ওঠ মা। কিশোরী বাবু এক পাশে দাঁড়িয়েছিলেন। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে? আপনি ঠিকই বলেছিলেন ঠাকুর মশাই, কিছু একটা হতে পারে। মিনু ঘুমের মধ্যেই উঠে চলে যাচ্ছিল। এইটুকু মেয়েটার গায়ে ঘুমের মধ্যে এত জোর যে আমরা ওকে ধরে রাখতে পারছি না ঠাকুর মশাই। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, আপনি কিছু একটা করুন, না হলে ও যে আবার চলে যাবে ওই কবরস্থানে। আমি মিনুর কাছে গিয়ে দেখি তার চোখের পাতা দুটি বন্ধ, কিন্তু ঘুমের মধ্যেই সে এক অস্বাভাবিক শক্তি দিয়ে তার বাবা মাকে ঠেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি জানতাম এটা কখনোই স্বাভাবিক ঘটনা নয়। মা কালীর নাম নিয়ে মনে মনে একটা মন্ত্রোচ্চারণ করে আমার বাম হাতের তালুটা মিনুর মাথায় ঠেকাতেই সে তার মায়ের কোলে লুটিয়ে পড়ে। আমি সুকুমারকে বলি, যাও, ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও, আজ রাতের মতন আর কোনো সমস্যা হবে না। সে আমার কথা মতো মিনুকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। সবাই ঘরে চলে যেতে আমি কিশোরী বাবুকে বলি, কিশোরী বাবু, কালকেই আমি একটা যজ্ঞ করতে চাই আপনাদের বাগানের পেছন দিকটায়। আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, অবশ্যই। আপনার কি কি প্রয়োজন হবে সেটা আমাকে একটা কাগজে লিখে দিন, আমি সব ব্যবস্থা করে রাখবো।
বেশ কিছু সামগ্রী আমি নিয়েই এসেছি, তবে আরও কিছু জিনিস আমার লাগবে, যেমন যজ্ঞের কাঠ, ঘি, আতপ চাল, আপনাদের বাড়ির উত্তর পূর্ব দিকের মাটি। আর আমার কথা শেষ হওয়ার আগেই সুকুমার এসে বলে, বাবা, ঠাকুরমশাই, আমার আপনাদেরকে একটা কথা জানানো হচ্ছিল। হ্যাঁ, তুমি একটা যেন কি বলতে যাচ্ছিলে তখন, বলো বলো। তার ইতস্ততা দেখে আমি বলি, তুমি যা বলতে চাও তা আমি আগে থেকে কিছুটা জানি হয়তো সুকুমার, কিন্তু তোমার মুখ থেকেই শুনতে চাই। তাছাড়া কিশোরীবাবুর জানাটাও প্রয়োজন। আপনি জানেন ঠাকুরমশাই? হ্যাঁ, আমি জানি। সুকুমারের কথা মতন সেই রকমই কিছু কথা বলল। বেশ কিছু বছর আগে, মানে তখন সদ্য সুকুমারের বিয়ে হয়েছে, একদিন পাশের গ্রামে তার বন্ধু নির্মাল্যের শরীর খারাপ হয়েছে। সেটা জানতে পেরে সুকুমার তার সাথে দেখা করতে যায়। ফিরতে অনেকটা দেরি হয়ে যায় তার, তাই ফেরার সময় সে বড় রাস্তা দিয়ে না এসে তাড়াতাড়ি ফেরার জন্য জঙ্গলের পথটাই বেছে নেয়। আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে যদি জানতো তার জন্য এমন কিছু অপেক্ষা করছে, তাহলে সে কখনোই ওই রাস্তা দিয়ে আসতো না। কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল, ভেতরের একটি কবরের উপর বসে একজন কাপালিক যজ্ঞ করছেন। জানি না কেন সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেও আতঙ্কে তার পা দুটো ওখানেই আটকে যায়। সে শত চেষ্টা করেও আর এগোতে পারছিল না। হয়তো এমন ঘটনা আগে সে কখনো সচক্ষে দেখেনি, তাই কিছুক্ষণ পরে সে দেখতে পেল কাপালিক হাঁ করে উপরের দিকে মুখ করলেন, কিন্তু ওনার চোখ বন্ধ। সেই হাঁ করা মুখটা আজও তার মনে আছে। ওটা কোনো স্বাভাবিক মানুষের হাঁয়ের মতন না। সেই হাঁ এত বড় ছিল যেন একটা গোটা মানুষ ওনার মুখের মধ্যে ঢুকে যেতে পারে। তারপর সুকুমার দেখল যে যেই কবরের উপর উনি বসেছিলেন সেখান থেকে একটা বিশাল কালো মানবাকৃতির ছায়া বেরিয়ে আসছে। আস্তে আস্তে ওনার মুখে ঢুকে যেতে থাকলো সেই ছায়া মূর্তি, যেন উনি ছায়াটিকে গ্রাস করছেন। সুকুমার ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এমন সময় হঠাৎই উনি নিজের চোখ দুটো খুলে সুকুমারের দিকে তাকালেন। ওই রক্তবর্ণের চোখ দুটো দেখে সুকুমার ভয় সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ছুটে চলে যাওয়ার চেষ্টা করে। খানিকটা পথ এসে যখন হঠাৎ সুকুমার পেছন থেকে তার বাবার কণ্ঠ শুনতে পায়, তখন সে ভাবে যে বাবা হয়তো তাকে খুঁজতে বেরিয়েছে। অনেকটা দেরি হয়ে গেছে বলেই হয়তো। তাই সুকুমার পেছন ফিরে দেখে, কিন্তু সেখানে কেউই ছিল না। সুকুমার তখন ভেবেছিল হয়তো ভুল শুনছে, কিন্তু এখন তার মনে হচ্ছে এই কথাগুলো বলে চুপ করে গেল সুকুমার। আমি তাকে বললাম, তুমি ভুল শোনোনি সুকুমার, তোমার বাবার কণ্ঠে তোমাকে ওই কাপালিকের প্রেত ডেকেছিল, আর তুমি পিছনে ফিরে দেখেছিলে। সেই কারণে ওই প্রেত তোমার বাড়ি অবধি এসেছে তোমার পিছু নিয়ে। প্রেত? কিন্তু উনি তো জীবিত ছিলেন যখন আমি ওনাকে দেখেছিলাম। হ্যাঁ, তুমি যখন দেখেছিলে তখন উনি জীবিত ছিলেন, কিন্তু সেই সময় উনি এক উচ্চ মার্গে তন্ত্র সাধনা করছিলেন, যাকে বলে প্রেত সিদ্ধি। এই সাধনা করার নিয়ম হলো, একবার এটা শুরু করলে সম্পূর্ণ না করে আসন ছেড়ে ওঠা যায় না। আর কোনোভাবে মাঝপথে যদি কোনো বাধা আসে, তাহলে যে এই সিদ্ধি পাওয়ার চেষ্টা করছে তার প্রাণ অবধি যেতে পারে। তোমার দেখে ফেলার কারণে ওনার সাধনায় বিঘ্ন ঘটে, সেই কারণে ওনার প্রাণ চলে যায়। তার মানে ঠাকুরমশাই, আপনি বলতে চাইছেন আমার জন্য উনি মারা গেছেন? ঠিক তোমার কারণে বলা চলে না, কারণ তুমি ইচ্ছাকৃতভাবে করোনি। তবে এর ফলে ওনার প্রেত খুবই রুষ্ট হয় এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। ওই কাপালিকের প্রেত এখন মিনুর আত্মা নিয়ে তবেই শান্ত হবে। কিন্তু এতে আমার মেয়েটার কি দোষ? আমি অপরাধ করেছি, তাহলে আমার শাস্তি পাওয়া উচিত। আমি তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলি,
এমন কিছু ধরনের উচ্চ মার্গের তন্ত্র সাধনা আছে যেগুলি জনসম্মুখে করা যায় না। সেই কারণেই সেগুলোকে রাতের অন্ধকারে জনমানব শূন্য জায়গায় করতে হয়। কারণ কোনো সাধারণ মানুষ এই ক্রিয়া দেখতে পেলে শুধুমাত্র যে সাধকের প্রাণ সংশয় হয় তাই নয়, এমনকি যে মানুষের চোখে এই ক্রিয়া ধরা পড়েছে তার জীবনও হয়ে ওঠে অভিশপ্ত। আর এই ক্ষেত্রে এমনটাই হয়েছে। শুধু তোমার জায়গায় তোমার মেয়ে এর ফল ভোগ করছে। তুমি ওনার সাধন সিদ্ধিতে বিঘ্ন ঘটিয়েছ। সেই কারণে ওনার অতৃপ্ত প্রতিশোধ পরায়ণ প্রেত চায় তোমার থেকে তোমার সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিতে। আচ্ছা ঠাকুর মশাই, আপনি যে বললেন আপনি সবটা জানতেন, কিন্তু কিভাবে? মিনুর কপালে যখন হাত রাখলাম তখনই বুঝেছিলাম যে এ এক প্রতিশোধ পরায়ণ প্রেত, এবং এও বুঝেছিলাম যে এই প্রেত কোনোভাবে তোমার সাথে জড়িত। কিশোরীবাবু এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। এবার নীরবতা ভঙ্গ করে বললেন, তাহলে ঠাকুর মশাই, মিনুর 6 বছর বয়স পর্যন্ত কোনো সমস্যা হলো না কেন? হঠাৎ করে এমনটা? ধর্মানুসারে যে কোনো শিশুর 5 বছর বয়স পর্যন্ত তার শরীরে ঈশ্বর বাস করে থাকেন। তাই সেই সময় কোনো খারাপ শক্তি তার শরীরকে বশ করতে পারে না। আর তাই মিনুর বড় হয়ে ওঠা পর্যন্ত কোনো সমস্যাই হয়নি। তবে ঠাকুর মশাই, এর থেকে বাঁচার উপায় কি? কাল অমাবস্যা, তাই কালকেই ওই প্রেত চেষ্টা করবে মিনুকে নিজের কবলে নিয়ে তার আত্মাকে গ্রাস করতে। কিন্তু সেটা হতে দিলে চলবে না। আমি কাল ঠিক 12টার সময় যজ্ঞে বসবো, কিন্তু সেই সময় আপনাদের মিনুকে নজরে রাখতে হবে। ও যেন কোনোভাবেই বাড়ির বাইরে না বেরিয়ে যায়। ওই প্রেত মিনুকে বাড়ির বাইরে বের করার জন্য নানা ছলনার আশ্রয় নিতে পারে, কিন্তু আপনাদের মিনুকে বাইরে যেতে দিলে হবে না। কোনোভাবে যদি ও বাড়ির বাইরে বেরিয়ে যায় কাল, তাহলে আর কিছুতেই কিছু করা সম্ভব হবে না। যান, এবার আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন। এই বলে আমি আমার ঘরে চলে গেলাম। কালকের দিনটা যে কতটা কঠিন হতে পারে এই ভাবনাতেই আমি সারা রাত অনিদ্রায় কাটিয়ে দিলাম। আমি অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করব ভাবছিলাম, অবশেষে সেটা করেই ফেললাম। আচ্ছা ঠাকুর মশাই, ওই অপশক্তি তো মিনুর সাথে বেশ কিছু মাস ধরে জড়িয়ে রয়েছে, তাহলে আপনি যাবার পরই কেন মিনুর আত্মাকে গ্রাস করতে এত উদ্গ্রীব হয়ে উঠল? মানে সেটা তো অনেক আগেও সে করতে পারত। অতই কি সহজে? যেমনটা আমি আগেও বলেছি, আমাদের মানব শরীর হলো ইতিবাচক শক্তির কেন্দ্র। তাই এখানে নেতিবাচক শক্তির কোনো স্থান নেই। আর কোনো নেতিবাচক শক্তি, যেমন এই অপশক্তি, যখন মানুষের আত্মাকে গ্রাস করতে চায় তখন প্রথমে তাকে সেই মানুষকে নিজের কবলে আনতে হবে, যেটা কখনোই একদিনের কাজ নয়। আর সেটা তখনই সম্ভব যখন সেই মানুষ নিজ ইচ্ছায় ওই অপশক্তির কাছে ধরা দেবে। এত মাস ধরে মিনুর সাথেও এমনটাই হচ্ছিল। পরের দিন সকাল থেকেই আমি একদিকে যজ্ঞের প্রস্তুতি নিতে শুরু করি, আর অন্যদিকে একই সাথে মায়ের পুজোর আয়োজন চলে। এই যজ্ঞ ছিল বড় জটিল। এর নিয়ম অনুযায়ী আমাকে সারাদিন নির্জলা উপোস থাকতে হবে, আর একনিষ্ঠভাবে আমার ইষ্ট দেবতার মন্ত্র 1001 বার জপ করে নিজের দেহ শুদ্ধি করতে হবে। তবেই আসনে বসা যায়, আর তাতে কোনোভাবেই নিয়মের বিরুদ্ধাচরণ করা চলবে না। না হলে যজ্ঞের কোনো সুফল তো হবেই না, বরং ওই অপশক্তি আরো শক্তিশালী হয়ে উঠবে। আমি নিজের গুরুদেবকে স্মরণ করে জপ করতে বসি সকালে। বাড়ির সকলকে জানিয়ে দিয়েছিলাম যেন এই সময় কেউ আমার ঘরে প্রবেশ না করে বা কোনো রকমভাবে আমাকে ডাকাডাকি না করে। জব শেষ করে উঠতে আমার সন্ধে হয়ে যায়। ঘরের বাইরে গিয়ে দেখি গ্রামের মানুষজন ধীরে ধীরে আসা শুরু করেছেন মায়ের পূজা দেখার জন্য। আমি জানতাম যে ওই অপশক্তির চেষ্টা করবে বাড়ির ভেতরে প্রবেশ করতে, তাই আমি সবার আগে গোটা বাড়িটা মন্ত্র বলে বাঁধন করে দিই, যাতে ওই অপশক্তি কোনোভাবে বাড়ির ভেতর প্রবেশ না করতে পারে। কিশোরীবাবু আমাকে দেখতে পেয়ে বললেন,
ঠাকুরমশাই, আপনার কথা মতো বাড়ির পিছন দিকের যজ্ঞের সমস্ত আয়োজন হয়ে গিয়েছে। আমরা সবাই পুজোর ওখানেই থাকবো। বাড়ির পেছন দিকটায় গিয়ে কেউ যজ্ঞে বিঘ্ন ঘটাবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বেশ বেশ। আচ্ছা, মিনু কোথায়? বৌমা তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ঠাকুরমশাই, যাতে কোনোভাবে আমাদের অলক্ষ্যে ও বাড়ির বাইরে বেরিয়ে যেতে না পারে। বেশ, তবে কিছুক্ষণ পরেই আমি যজ্ঞে বসবো। এমন সময় হঠাৎ হরি ছুটে এসে আমাকে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বিপদ হয়ে গেছে। কেন? কি হয়েছে এটা কি? কি সাংঘাতিক কাণ্ড ঠাকুরমশাই। আমি বাগানের পেছন দিকটা গিয়েছিলাম ঘিয়ের কৌটোটা রাখতে, কিন্তু সেখানে গিয়ে দেখি হোমের সমস্ত কাঠ ভিজে গেছে, অথচ মাটিতে এক ফোঁটা জলের চিহ্ন মাত্র নেই ঠাকুরমশাই। সে কি? এটা কি করে সম্ভব হলো? এখন এখন কি হবে ঠাকুরমশাই? ভিজে কাঠ দিয়ে তো যজ্ঞ হওয়া সম্ভব নয়। আমি যা আন্দাজ করেছিলাম তাই হচ্ছে। ওই অপশক্তি নিজের কাজ শুরু করে দিয়েছে। আর বিলম্ব করলে হবে না, আমাকে এক্ষুনি যজ্ঞ শুরু করতে হবে। কিন্তু ঠাকুরমশাই, ভিজে কাঠ দিয়ে যজ্ঞ হবে কিভাবে? ইতিমধ্যে সুকুমার এসে উপস্থিত হয়েছে। সে আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না, মায়ের পুজোর উদ্দেশ্যে আনা হোমের কাঠ বেশ কিছুটা আছে। আপনি চাইলে সেই কাঠ যজ্ঞের কাজে ব্যবহার করতে পারেন। আমি হাত জোড় করে মাকে প্রণাম জানিয়ে বললাম, সবই মায়ের ইচ্ছে। হরি, তুমি একটু এসো আমার সাথে এই কাঠগুলো নিয়ে। ঠাকুরমশাই, আমিও আসছি আপনাদের সাথে। না সুকুমার, তোমার ওই বাড়ির ভেতরে থাকাটাই শ্রেয়। এই বলে আমি আর হরি সদর দরজাটা খুলে বেরোতে যাব, এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া এসে বাড়ির ভেতরে ঢুকলো। হরি দরজার বাইরের দিকে দেখে বলে, ঠাকুরমশাই, এই তো আমি বাইরে থেকে ঘুরে এলাম, তখন তো পরিবেশ একেবারে শান্ত ছিল, হঠাৎ এমন প্রবল বেগে ঝড় কি করে শুরু হলো? এই ঝড় কোনো সাধারণ ঝড় নয় হরি, আগাম বিপদের সূচনা। তুমি ভয় পেও না, এসো আমার সাথে এসো। বাগানে গিয়ে যজ্ঞ শুরু করি, কিন্তু হাওয়ার বেগ প্রচণ্ড হওয়ার কারণে যজ্ঞের আগুন ধরানো সম্ভব হচ্ছিল না। অনেক প্রচেষ্টা করার পর অবশেষে যখন তা সম্ভব হলো, আমি মা কালীকে স্মরণ করে মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওম সর্বেভূত নমং রুদ্রং নমং কালিকায়ে ওং শ্মশানবাসিনে ভূতাদিনাং কুরু কুরু স্রুহা ওম অঘরি ভয়েষু ক্রিং ক্রিং অবস্তে ফটভেদং ওং স্বাহা ওং স্বাহা ওং স্বাহা। আশেপাশের পরিস্থিতি দেখে হরি ভয় ভয় বলে ওঠে, ঠাকুরমশাই, আমি কি ভিতরে যেতে পারি? আমি বুঝলাম যে সে আতঙ্কিত হয়ে গেছে। মন্ত্রোচ্চারণ বন্ধ হলে চলবে না, তাই মাথা নেড়ে তাকে সম্মতি জানালাম এবং সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে গেল। ক্রমাগত মন্ত্রোচ্চারণ করার ফলে ধীরে ধীরে বাতাসের বেগ কমে গেল এবং পরিবেশও আস্তে আস্তে শান্ত হয়ে এলো। আমি ভাবলাম হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু আমার এই ধারণা যে কতটা ভুল ছিল তা কিছুক্ষণের মধ্যেই টের পেলাম। হরি হঠাৎ ছুটতে ছুটতে এসে বলল, ঠাকুরমশাই, মিনু মা কেমন করতেছে, আপনি আসেন। তার হাত পা বেঁকে গেছে, শরীরে খেঁচ এসে গেছে, চোখে দেখা যাচ্ছে না ঠাকুরমশাই। কিছু একটা করেন ঠাকুরমশাই, কিছু একটা করেন, না হলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে ঠাকুরমশাই। এই বলে সে মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। আমি বুঝতে পারলাম পরিবেশ শান্ত হয়ে যাওয়াটা ছিল ছলনা মাত্র, এবং আমার বাড়ির বন্ধন করার পূর্বে কোনো প্রকারে ওই প্রেত বাড়ির ভেতরে প্রবেশ করে গেছে। হঠাৎ কপালিকের হাসির তারস্বর আমার কর্ণকুহর ভেদ করে অন্তরে প্রবেশ করলো এবং তার তৎক্ষণাৎ মুষলধারে বৃষ্টি নামার কারণে যজ্ঞের আগুন গেল নিভে। হরি ভয় চিৎকার করে আমাকে ডাকে, ঠাকুরমশাই, এই মুহূর্তে বাড়ির ভেতরে চলে যাও তুমি। আমার কথা শুনে সে
সেখান থেকে দৌড়ে চলে যায়। নিজের সর্বশক্তি দিয়ে যজ্ঞের আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকি আমি, কিন্তু আমার সব প্রচেষ্টাই বিফলে যায়। মা কালীকে স্মরণ করে মনে মনে বলি, মা গো মা, এই কি তবে শেষ? আর কি তাহলে শেষ রক্ষাটুকু হবে না? তক্ষুনি কোথা থেকে একটা গাছের ডাল এসে পড়ল ঠিক আমার মাথায়। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নেমে আসতে থাকলো। জ্ঞান হারানোর আগের মুহূর্তে আমার কানে ভেসে এলো ক্ষীণ নুপুরের শব্দ, যেন কেউ হেঁটে আসছে আমারই দিকে। তারপরই আমি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে যাই। এতদূর বলে তারানাথ থামে। তারপর একটা পাসিং শো ধরিয়ে তাতে একটা টান দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, এই হলো মাথায় আঘাত লাগার কারণ, যেটা তোমরা জানতে চাইছিলে। সে তো বুঝলাম, কিন্তু তারপর কি হলো ঠাকুরমশাই? মানে আপনার জ্ঞান কখন ফিরেছিল? তারানাথ জানলার বাইরে তাকিয়ে বলল, আমার জ্ঞান ফেরে পরের দিন ভোরবেলা। আমাকে সেখানে জ্ঞানহীন অবস্থায় পেয়ে গ্রামের মানুষজন ধরাধরি করে আমাকে কিশোরীবাবুর বাড়ির ঠাকুর দালানে নিয়ে গিয়ে শুয়ে দেন। জ্ঞান ফেরার পর কিশোরীবাবুকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করি, মিনু কোথায়? ও ঠিক আছে তো? কিশোরীবাবু আমাকে হাত জোর করে বলেন, এই সবই সম্ভব হচ্ছে আপনার জন্য ঠাকুরমশাই। আপনি না থাকলে আমার নাতনিটার যে কি হতো তা আমি কল্পনাও করতে পারছি না। ওনার কথা শুনে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, কারণ যতদূর আমার মনে ছিল যজ্ঞে বিঘ্ন ঘটেছিল, আগুন নিভে গেছিল, আর তারপর আমার মাথায় আঘাত লাগার কারণে আমি আচ্ছন্ন হয়ে পড়ি। তাহলে যজ্ঞ তো কোনো প্রকারেই সফল হওয়া সম্ভব নয়। এমন সময় আমার চোখ গেল মায়ের মূর্তির দিকে। তারপর মনে পড়ল আচ্ছন্ন হয়ে আসার আগে নিজের কানে শোনা সেই নুপুরের আওয়াজ, এবং সমস্তটা আমার কাছে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। বসে বসে মায়ের দিকে তাকিয়ে এসবই ভাবছি। সেই সময় মণিমালা ছুটে এসে সুধা দেবীকে বলল, মা, আমি পুজোর প্রসাদ দেব বলে সে আমার ঘরে গিয়েছিলাম, কিন্তু ও ঘরে নেই। গোটা বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু শ্যামাকে কোথাও খুঁজে পেলাম না মা। সুধা দেবী আঁতকে উঠে বললেন, সে কি? ও আবার এই সময় কোথায় গেল? কি গো শুনছো? তাড়াতাড়ি চারিপাশটা খুঁজে দেখতে হবে তো। এই সবে এক বিপদ থেকে উদ্ধার পেলাম। ঠাকুর না করুন আবার কিছু একটা। তাকে খোঁজার আর প্রয়োজন নেই, আর খুঁজতে চাইলেও খুঁজে পাবেন না। কি বলছেন ঠাকুরমশাই? খোঁজার প্রয়োজন নেই মানে? আমি সুধা দেবীর দিকে তাকিয়ে বলি, মা, আপনি আমাকে বলেছিলেন না যে সে আপনাদেরকে বলেছিল তার কোনো ঘর বাড়ি নেই, তাকে যে যখন আশ্রয় দেয় সে তার বাড়িতেই থাকে। সে এসেছিল আপনাদের সেবা এবং ভক্তিতে তুষ্ট হয়ে আপনাদের বাড়িতে থাকতে, আর মিনুকে ওই প্রেতের থেকে আমি নয় সেই উদ্ধার করেছে। কিশোরীবাবু অবাক হয়ে বললেন, তার মানে ঠাকুরমশাই? আমি মাথা নেড়ে বলি, আগে হ্যাঁ। কিশোরীবাবু চোখে জল নিয়ে মায়ের মূর্তির সামনে গিয়ে বসে কাঁদতে কাঁদতে বলেন, মা, মা গো, তুমি এসেছিলে মা তোমার এই অধম সন্তানের গৃহে, কিন্তু আমি যে তোমায় চিনতে পারলাম না মা গো। মা, মা গো, মা। কিশোরীবাবুর অনুরোধে আমি ওনাদের বাড়ি আরও একদিন থেকে তারপর ফিরে আসি। তারানাথের বলা শেষ হতে কিশোরী এবং আমি এতটাই বিস্মিত আর মুগ্ধ হয়ে যাই যে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে না পেরে চুপ করে বসে থাকি। ছোটবেলা থেকে বড়দের মুখে শুনেছি যে ঈশ্বর নাকি মানুষের মধ্যেই বাস করেন। তিনি দেখেন আমাদের সমস্ত সুখ দুঃখ এবং বিপদে পড়লে আমাদের রক্ষাও করেন। ছেলেবেলায় সেসব কথার অর্থ না বুঝলেও আজ এই ঘটনাটি শোনার পর মনে হচ্ছে সেই সবই যেন সত্যি কথা। এসবই বসে বসে ভাবছি
হঠাৎ কিশোরী নীরবতা ভেঙে বলল, ঠাকুরমশাই, আজ যে তাহলে আমাদের উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আবার দেখো কবে সময় পাও। আবার আসবো কোন ঠাকুরমশাই, আজ তবে চলি। এই বলে আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে গেলাম। সদর দরজার কাছে গিয়ে বেরোতে যাওয়ার সময় তারানাথের কণ্ঠ কানে এলো। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমার ইচ্ছা। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সুস্মিতা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও শুল রাত্রি পিশাচিনী। আবারও দেখা হবে এমনই একটি ভৌতিক বা তান্ত্রিকের গল্প নিয়ে। শুভরাত্রি।